সম্প্রতি একটি খবর দেখে আমি আঁতকে উঠলাম। ভারত সরকারের বৃত্তি নিয়ে বাংলাদেশ থেকে ৫৪১ জন ছাত্র ভারতে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য। ভয়ঙ্কর এক খবর। এই যে ৫৪১ জন ছাত্র উচ্চশিক্ষার জন্য বৃত্তি পেয়েছে তারা নিশ্চয় ব্রিলিয়েন্ট, মেধাবী ছাত্র। কিন্তু তারা ভারত কেন যাচ্ছে? আর ভারত কেন বাংলাদেশি মেধাবী ছাত্রদের স্কলারশিপ দিচ্ছে? ভারত আমাদের একমাত্র শত্রু রাষ্ট্র। আমরা জানি এই ব্যাপারে কারো সন্দেহ থাকা উচিত না। আমাদের যে গত ৫৫ বছর আমাদেরকে কীভাবে নির্যাতন করছে সে কথা যদি বাদও দেই, ভারতের বর্তমান সরকার প্রকাশ্যে বলেছে বাংলাদেশকে গাজার মতো গুঁড়িয়ে দেওয়া উচিত। যে দেশের গুরুত্বপূর্ণ সরকারি দলের রাজনৈতিক ব্যক্তিরা বলতে পারে একটা দেশকে গাজার মতো গুঁড়িয়ে দেওয়া উচিত। আমরা জানি তাদের সে সামর্থ্য নেই, তারা বাংলাদেশকে গাজার মতো গুঁড়িয়ে দিতে পারবে না। কিন্তু তারা যে ইচ্ছাটা প্রকাশ করেছে, তারপরেও যদি কেউ মনে করে যে ভারত বাংলাদেশের বন্ধুরাষ্ট্র, আমি তাকে বলবো ইউ আর এ স্টুপিড, গ্রেট স্টুপিড। এতটুকু বোঝার ক্ষমতা না থাকলে আপনি মানুষের পর্যায়ে পড়েন না। সেই রাষ্ট্র কেন আমাদের মেধাবী ছাত্রদের বৃত্তি দিতে যাচ্ছে, আর আমাদের সরকারি কেন তাদের যেতে দিচ্ছে? এই যে ৫৪১ জন ছাত্র, মেধাবী ছাত্র ভারতে যাচ্ছে, তারা নিজেরা তো শেষ হয়ে যাচ্ছে। তারা দেশে ভারতের অপসংস্কৃতি নিয়ে আসবে। ভারতে গিয়ে তারা কী শিখবে? ভারত সম্পর্কে আমার ভালো ধারণা আছে। আমি ২ বার ভারতে গিয়েছি এবং অসংখ্য ভারতীয়দের সাথে আমি দেশে বিদেশে মিশেছি। ওখানে গিয়ে তারা কী শিখবে? তারা নিজেরা তো উচ্ছন্নে যাবেই। ভারত থেকে তারা ভালো কিছু শিখে আসবে বলে আমি মনে করি না। আমার মনে আছে যে শেখ হাসিনার প্রথম আমলে, সে ৯৬ সালের পরে বাংলাদেশে একটা হিড়িক পড়ে গিয়েছিল। প্রচুর ছেলে মেয়ে ভারতে পড়তে গিয়েছিল। বেশিরভাগই নিজ খরচে গিয়েছিল, অনেকে হয়তো স্কলারশিপে গিয়েছিল। তারা ভারতে গিয়ে একটা অপসংস্কৃতি মানুষে নিয়ে এসেছিল, সেটা হচ্ছে র্যাগিং। ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং বলে একটা অপসংস্কৃতি আছে। নতুন ছাত্রদের সিনিয়র স্টুডেন্টরা নানা রকম নির্যাতন করে, শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক সব রকমের নির্যাতন করে। এবং সেই সব জুনিয়ররা, সেসব নতুন ছাত্র যখন পরের বছর সিনিয়র হয়ে যায়, তারা আবার নতুন আগত ছাত্রদের সেই কাজটা করে। এই র্যাগিংটা এক পর্যায়ে এতই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে অনেক ছাত্রকে প্রাণ দিতে হয়েছে। সেই ভারত থেকে পড়ে আসা ছেলেরা বাংলাদেশে এই র্যাগিংটা চালু করেছিল। এখনও হয়তো মানুষের কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেটা রয়েছে, কিন্তু এই অপসংস্কৃতি যাতে বাংলাদেশে না আসে। এছাড়া ভারতে গিয়ে তারা আর কী শিখবে? সেই ভারতে তারা পড়তে যাচ্ছে যে ভারত সকাল বিকাল বাংলাদেশকে গালাগালি করে, জঙ্গি রাষ্ট্র বলে নানা রকম অপপ্রচার করে। আপনারা দেখবেন যে ভারতীয়রা বাংলাদেশের প্রতি কীরকম বিদ্বেষ পোষণ করে। তারা যখন একজন ভারতীয়কে বাংলাদেশি মনে করে একেবারে মেরে ফেলিচ্ছে, তারপর তাদের খোঁজ হয়েছে যে না, এই লোকটা ভারতীয় ছিল এবং হিন্দু ছিল। তারা এতটা যাচাই করেনি লোকটার ধর্ম পরিচয়, তার নাগরিকত্ব তারা যাচাই করেনি। তারা এতটাই ক্ষুব্ধ ছিল বাংলাদেশিদের উপর, একেবারে মেরে ফেলেছে। তো সেই রাষ্ট্রে আপনি একজন বাংলাদেশি হিসেবে গিয়ে কী শিখবেন? সেখানে বুলডোজার দিয়ে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙা হয়, সেখানে জয় শ্রীরাম বলে মানুষকে হত্যা করা হয়, পুলিশের কাস্টডিতে প্রকাশ্যে মানুষকে হত্যা করা হয়। আমি যে কথাগুলি বলছি সবগুলি প্রমাণিত সত্য। আপনারা চাইলে আমি তার প্রত্যেকটা এভিডেন্স আপনাদেরকে দিতে পারবো, ছবি সহ। সেই ভারতে গিয়ে তারা কী শিখবে? তারা তো সেই সাম্প্রদায়িকতা শিখে আসবে, মানুষে যে সহিংসতা, ধর্মীয় বিদ্বেষ শিখে আসবে। এই ভারতে আমাদের ছেলেগুলি যাচ্ছে, তারা তো শুধু নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে না, দেশকে ক্ষতিগ্রস্ত করবে। আমি আরেকটু উদাহরণ দিতে চাই যে ১৯৭১ সালে যে বীর মুক্তিযোদ্ধারা ভারতে প্রশিক্ষণ নিয়েছিল, ভারতের সেনাবাহিনী দ্বারা প্রশিক্ষিত সেই সব মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ৭১ সালে ১৬ই ডিসেম্বর আমরা কী পেয়েছি? তাদের কি দেশ গঠনের কাজে পেয়েছেন? আমরা ৭২ সাল থেকে আমরা দেখেছি তারা সীমাহীন সন্ত্রাস করেছে। মুক্তিযুদ্ধের সময় যে অস্ত্র পেয়েছিল সেই অস্ত্র তারা ফেরত না দিয়ে, সরকারের কাছে জমা না দিয়ে, সেই অস্ত্র দিয়ে তারা ডাকাতি করেছে, এখনও করে যাচ্ছে। তাদেরকে একটা মুক্তিযোদ্ধা দেখাতে পারবেন যিনি ভারতে প্রশিক্ষণ নিয়ে দেশ স্বাধীন করেছেন কিন্তু পরে দেশ গঠনে কাজে এসেছে? যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি, ফজলুর রহমান, বর্তমান ক্ষমতাসীন দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি আওয়ামী লীগে জায়গা পাননি দলীয় কোন্দলের কারণে, সাতঘাটের পানি খেয়ে এসে এখন বিএনপির টিকিটে নির্বাচিত হয়েছেন। হয়েই তিনি আবল তাবল কথাবার্তা বলা শুরু করছেন। ভারতের যে ১৮,০০০ সৈন্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রাণ দিয়েছে, সেই দুঃখ তার এখনও যাচ্ছে না। কিন্তু গত ৫৫ বছরে ভারত যে বাংলাদেশকে নানাভাবে মারছে, সরাসরি গুলি করে মানুষ হত্যা করা থেকে শুরু করে নদীর পানি আটকে রেখে নানাভাবে বাংলাদেশের মানুষকে মারছে, হত্যা করছে, নির্যাতন করছে, পুশিন করছে, সেটা নিয়ে তার কোনো বক্তব্য নেই। এই হচ্ছে তাদের মানসিকতা। ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত সেসব মুক্তিযোদ্ধাদের মন থেকে তারা বলতে পারে হ্যাঁ, তারা হয়তো ৭১-এর বিজয়ী বীর, তারা দেশকে স্বাধীন করেছে, কিন্তু স্বাধীনতার পরে সার্বভৌমত্ব এবং স্বাধীনতার চেতনা
তাদের মাঝে একেবারেই খুঁজে পাইনি। তাদের মধ্যে রয়েছে একটা দাসত্বের চেতনা, ভারত ভক্তি, নিজের রাষ্ট্রের চেয়ে ভারতকে তারা বেশি বড় মনে করে। তারা বাংলাদেশকে, নিজের দেশকে, দেশের মানুষকে তারা ইগনোর করে। ওই একটাই কথা তাদের মাথায় সারাক্ষণ ঘুরপাক খায় যে শেখ মুজিব দেশ স্বাধীন করেছে, ভারত আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু স্বাধীনতার পরে যে মাথা উঁচু করে একটি স্বাধীন রাষ্ট্র চলতে হয়, সেই বোধ শক্তি তাদের মাঝে নেই। অতএব আমি মনে করি যে ভারতে গিয়ে আমাদের শেখার কিছু নেই। আমরা দেখেছি ভারতে যারা পড়তে গিয়েছে তাদের কোয়ালিটি দেখেছি। একটা লোক দেখাতে পারবেন যিনি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশে শিক্ষাঙ্গনে বা অন্য কোনো ক্ষেত্রে বিরাট অবদান রেখেছে ভারত থেকে শিখে এসে? একটাও দেখাতে পারবেন না। তারা ভারত থেকে এসে তারা হয়তো ফটাফট কিছু ইংলিশ বলবে, ভারতীয় অ্যাকসেন্ট ইংলিশ বলবে, আর আমরা মূর্খরা আমরা মনে করবো ও হি ইজ ভেরি ব্রিলিয়েন্ট, সে ভারত থেকে অনেক কিছু শিখে এসেছে। ওই পর্যন্তই, ওই যে ভারতীয় অ্যাকসেন্ট ইংরেজি বলে ওই পর্যন্তই। আর ভারতীয় অ্যাকসেন্ট কতটুকু যে বিশুদ্ধ অ্যাকসেন্ট বা বহির্বিশ্বের সাথে কমিউনিকেট করার জন্য উপযুক্ত তার একটা প্রমাণ দেই। নরেন্দ্র মোদী যখন আমেরিকা এসেছিলেন, হোয়াইট হাউসে যখন সংবাদ সম্মেলন করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে, তখন তার সাথে কিছু ভারতীয় সাংবাদিক এসেছিলেন। মোদির সাথে যারা এসেছেন তারা নিশ্চয়ই ভারতের শীর্ষস্থানীয় সাংবাদিক, এবং তারা ডোনাল্ড ট্রাম্পকে তারা যে প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেননি। এই জন্য ডোনাল্ড ট্রাম্পকে ইংলিশ টু ইংলিশ ইন্টারপ্রিটারের সহযোগিতা নিতে হয়েছিল। অর্থাৎ তারা ইংরেজিতে প্রশ্ন করেছে, সেটা আবার ডোনাল্ড ট্রাম্পকে ইংরেজি করে দিতে হয়েছে। ইংলিশ টু ইংলিশ ইন্টারপ্রেটার, নট হিন্দি টু ইংলিশ। তাদের ইংরেজিকে আবার ইংরেজিতে অনুবাদ করতে হয়েছে, তারপর ডোনাল্ড ট্রাম্প বুঝেছেন। এখন কে বেশি ইংরেজি জানে, ডোনাল্ড ট্রাম্প যিনি একজন নেটিভ আমেরিকান তিনি বোঝেন, নাকি ভারতের ভারত থেকে হিন্দি অ্যাকসেন্টে শিখে আসা সাংবাদিকরা ভালো ইংরেজি জানে? এই হচ্ছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার নমুনা। আমরা হয়তো অর্ধশিক্ষিত মূর্খ, আমরা বুঝি না, আমরা তাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকি, আমরা মনে করি তারা সব দিক থেকে আমাদের যে শ্রেষ্ঠ। না, একেবারেই শ্রেষ্ঠ না। তাই বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, এবং সেসব মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে আমার অনুরোধ, এমনকি সেসব শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ, তোমরা ভারতে গিয়ে তোমাদের প্রতিভাটাকে নষ্ট করে দিও না। তোমরা যেতে চাও, তোমরা ইংল্যান্ডে যাও, জার্মানি যাও, ফ্রান্স যাও, আমেরিকা যাও, নিউজিল্যান্ড যাও, অস্ট্রেলিয়া যাও, কিন্তু ভারতে যাওয়ার কোনো দরকার নেই। ওখানে গিয়ে শেখার কিচ্ছু নেই। হিংসা, বিদ্বেষ, এসব শেখার বাইরে আর কিছু নেই। 75 বছর গণতন্ত্র চর্চা করার পর তারা এখন একটা হিন্দু মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে, যেখানে প্রত্যেক দিন মুসলমান বা সংখ্যালঘুরা নিহত হচ্ছে। প্রত্যেক দিন ভারতের কোথাও না কোথাও একটা না একটা মুসলমানকে মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানের বাড়িতে বুলডোজার চলছে। এই ধরনের অপসংস্কৃতি যাতে বাংলাদেশের মানুষ শিখে এসে বাংলাদেশে অ্যাপ্লাই না করে, এই জন্য আমি ভীত, আমি শঙ্কিত। প্লিজ, ভারতে যাওয়ার কোনো দরকার নেই। বাংলাদেশে শেখার অনেক কিছু আছে, পৃথিবীর নানা দেশে শেখার জন্য যাওয়া যেতে পারে। যারা মুক্ত বুদ্ধির চর্চা করে সেখানে যাও, কিন্তু ভারতে যাওয়ার কোনো দরকার নেই। প্লিজ, আমি চাই বাংলাদেশটাকে রক্ষা করতে। ভারতের অপসংস্কৃতি যাতে কোনোভাবেই যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, যাতে বাংলাদেশকে কলুষিত না করতে পারে।